আমাদের সিস্টেম কতটা খারাপ, একটা বাবাকে কতটা প্রেশারাইজড করেছে যে তার মেয়ের শেষ কাজটুকুও সে শান্তিভাবে করতে পারেনি। এবং কতটা প্রেশার দেখো, মেয়েটাকে তার তথ্যগুলো লোপাট করার জন্যে সেই জায়গাটা ব্যারিকেড দিতে পারেনি পুলিশ। সেই সময় যে একটা মেয়ের ওপর এতটা এতটা নির্মম অত্যাচার হয়েছে, কারা করেছে, কেন করলো, কি জন্যে করলো, সেইটার জন্যে যে আমরা প্রশাসনিকের দিক থেকে যে ব্যবস্থা দেখি, যে সিস্টেম দেখি, সেটা করতে পারেনি। অথচ একটা বাবা মাকে কতটা প্রেশারাইজড করেছে, এবং একটা বাবা মাকে পুলিশ দিয়ে কতটা প্রোটেকশন দেওয়া আছে যে বাবা মা যেন মানে কিছুই না করতে পারে মেয়েটার জন্যে। কোনো রকম বাবা মাকে কোনো চিন্তা করার ক্ষমতা দেয়নি, চিন্তা করার সময় দেয়নি যে কত তাড়াতাড়ি এই তিলোত্তমার দেহটাকে পোড়ানো যায়, দেহটাকে মানে নষ্ট, অবশ্যই পোড়ানো মানে সমস্ত প্রমাণ লোপাট করানো যায় কত তাড়াতাড়ি। দেখো একটা বাবাকে কতটা প্রেশারাইজড করা হয়েছে। কালকে রাতে যখন সেই বাবা মা কথাগুলো বলছিল, যেন আমাদের মনে হচ্ছিল যে বুকের ভেতরে কেউ হাতুড়ি মারছিল। কথাগুলো মন দিয়ে শোনো। কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেননি। মানে একটা বাবা মা হসপিটালে তার মেয়ের মৃতদেহ পড়ে আছে, তার মেয়েকে তাদের দেখার অধিকার নেই, কিন্তু সারা দুনিয়ার লোক ওখানে টুকিটাকে মারছে। তার মেয়েকে নিয়ে তার শোক পালন করার একটু সময় দেয়নি। সে যে একটু শোক পালন করবে, শোক তাপ যেটা আছে যেটাই হোক, চিন্তা করবে, 10 জনের সঙ্গে 10টা কথা বলবে, সেই নিয়ে একটু মানে কোনো রকমের। একটা মেয়ের বাবা মাকে থানায় 300 লোক ঘিরে রাখে, 300-400 লোক ঘিরে রাখবে কেন? একটা বাবা মার বাড়ি পৌঁছাতে পারেনি, তার আগে মৃতদেহ মেয়ের পৌঁছে গেছে, বাড়িটাকে 300-400 লোক ঘিরে রাখবে কেন? কি এমন তথ্য ছিল মেয়েটার শরীরে, কি এমন জিনিস ছিল যেটা লোপাট করার জন্য এই আমাদের প্রশাসন এতটা তৎপর হয়ে রয়েছে? সেই কারণেই কি সিদ্ধারাটা গিফট করেছে জুনিয়র ডাক্তাররা আমাদের বিনীত গোয়েলকে। শোনো, শুধু শোনো কথাটা। কেউ তাহলে আমাদের সঙ্গে একটি কথাও বলেননি। আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে, সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এমন অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে। কেন আমার মেয়ে আত্মার পরিতে খুব কষ্ট পেয়েছে যে লাস্টের সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কত টাকা ভাবি খরচা করতে পারলো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এই প্রশ্নের উত্তরটা আমাকে কে দেবে? যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন, এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার ডেসমিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে। কারণটা কি, কি কারণে ওনারা করছেন এই জিনিসটা? তাই থেকে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে। আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন? সবার কাছে আমি এই আর্জি জানিয়ে আমি এখানে বড় বক্তব্য শেষ করছি। খুঁজতে হবে আজকে, প্লিজ কোনো প্রশ্ন করবেন না। ওনার বাড়ির পরিবার সবাই এসছেন। অভয়ের কাকা আমার মনে হয় দু এক কথা বলতে চাই। আমি একটাই শুধু প্রশ্ন জিজ্ঞেস করবো প্রশাসনের কাছে। একটা টাইম ছিল তখন 2:40 কি 3:10 হবে, আমরা তখন ওনাকে দেখে বেরিয়েছি। আর কিছু করে পরে জিএসিএম এর ফোন এসলো, তো তারা কথা বলেন, কথা বলার পরে ওরা কিছু ডাক্তারবাবুরা আমাদের দাদাকে নিয়ে প্রতিকে নিয়ে একটা ঘরে আটকে রাখলো। এই সেখানে অন্তত কম হলে 15 জন ডাক্তার ছিলেন। তারা একটা সাদা কাগজ দিয়ে বলছেন আপনি এর মধ্যে সই করে দেন, আমার যা যা দরকার আমরা এর মধ্যে লিখে নেবো, আপনি এখন টেনশনে আছেন। আমি বললাম কি হবে, সাদা কাগজে সই করছেন কেন? যদি ওরা হয় তাহলে আমাদের বাড়ি থেকে 18 জন লোক ছিল, তা আমাদের করে রাখতে পারতো, তা ডাকে দিত। এই প্রশ্নটাই আমি রাখলাম, তখন আমি সাদা কাগজটা দিয়ে ছুঁয়ে ফেলেছি। কতটা কতটা দেখো সাদা কাগজে সই করাচ্ছিল। মেয়েটিকে, হতভাগ্য মেয়েটিকে আমরা যখন সকাল 10:55 মানে খবর পাই, বাড়ির লোক আমাদের কাছে আসে, আমরা কাকা কাকিমা হিসেবে বলছি, যে এই মুহূর্তে খবর পাই তার 1 ঘন্টার মধ্যে আমরা
গাড়ি বুক করে আমরা হসপিটালে যখন আসি তখন 2:10 থেকে 2:15 হবে। তার আগে কি ঘটেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু তারপরে যে ঘটনাগুলোর সাক্ষী আমি হয়েছি বা আমরা চারজন আমরা এসেছিলাম। আমি, আমার মেজো ভাসুর, আমার ছেলে কোনায় দাঁড়িয়ে রয়েছে রাহুল দেবনাথ, আর পেছনে আমার যা আছেন, এই 4 জন আমরা একসাথে এসেছিলাম। আমরা এসে যখন ঢুকলাম তারপর থেকে দেখেছিলাম আমরা সেমিনার রুমে ঢোকার ওখানে পুলিশে 6 লাখ, আর যারা স্টুডেন্ট ছিলেন তারা ছিলেন। অতি কষ্টে ঠেলে আমরা ভেতরে ঢুকে সেমিনার হলের উল্টো দিকে আমরা যখন গিয়ে ঢুকলাম তখন দেখেছি আমার দাদা দিদিকে একটা ঘরে বসিয়ে পাখার নিচে কেউ জল এনে দিচ্ছে, কেউ এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাচ্ছে, একবার এই ঘর একবার ওই ঘর, জল খান, পাখার নিচে বসুন, এই চলছে। লাস্ট মানে 2টোয় যদি আমরা পৌঁছে রাখি 4টে অব্দি এই জিনিসগুলো হয়েছে, 3:30 অব্দি এই জিনিসগুলোই হয়েছে। তার মাঝখানে পুলিশ এসে বারবার করে ঘিরে ধরে বারবার একটাই কথা, আপনারা চলুন প্রিন্সিপালের ঘরে যাবেন। আমরা তখন পুরো পরিবার দাদা দিদিকে ঘিরে রেখে আমরা বলেছি না, ওনারা কোথাও যাবেন না, দরকার হলে প্রিন্সিপাল এখানে আসবে। কিন্তু পুলিশ আমাদের এত জোর করেছে, এত ফোর্স করেছে, মানে ওনারা পারলে হাইজ্যাক করে এই 2টো মানুষকে নিয়ে প্রিন্সিপালের ঘরে যেতে পারলে ওনারা ওনারা জানে আমরা বেঁচে গেলাম। তো যাই হোক, কোনোভাবে হয়তো 5 মিনিটের জন্য বলে তারপরে ওনারা নিয়ে গেলেন এই 2টো মানুষকে। তারপর থেকে আমরা আর এই 2টো মানুষকে দেখতে পাইনি, পরিবার একদিকে, বাবা মা একদিকে। তারপরে যা ঘটনা ঘটেছে মিডিয়া দৌলতে আপনারা সবাই জানেন। দেন যখন পোস্টমর্টম হয়ে বডি বেরোচ্ছে, দাদা দিদি গাড়ি করে যখন বেরোলো তখন হাতটা আমাদের দেখিয়ে গেল। আমরা বুঝলাম যে হ্যাঁ তারা বেরোচ্ছে। আমরা কি জানবো নর্মালি যে এরপর আমরা পরিবারের লোক আমরা যাবো, মাঝখানে অ্যাম্বুলেন্স যাবে, তারপরে আমরা যাব। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের বলা হয়েছিল যে আপনাদের পরিবার তো, আপনাদের জন্য 2টো গাড়ি রাখা আছে। আমরা যখন গাড়িতে, মানে আমি বলছি দায়িত্ব নিয়ে, এটা আমি বলছি, আমি যখন গাড়িতে যাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ধাক্কা দিয়ে পুলিশ ফেলে দিয়ে বলে না না এই গাড়িতে পুলিশ ছাড়া কেউ উঠতে পারবে না। দেন আমরা ওখানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকি, আমাদের চোখের সামনে দিয়ে মেয়ের দেহ চলে যায়। তারপরে ওখানে যারা আমাদের পরিচিত ছিলেন তারা বললেন যে আপনারা দেখুন কি করে যাবেন। তখন আমরা নিজেরা ম্যাটাডোর করলাম, ম্যাটাডোর করে আমরা অন দা ওয়ে যখন যাচ্ছি, মাঝ রাস্তা যাওয়ার পর হঠাৎ আমাদের মনে হলো যে বর্দাকে ফোন করি। যখন বর্দাকে ফোন করা হলো তখন বর্দা বলছে আমরা তো টালা থানায় বসে রয়েছি। ততক্ষণে আমাদের কাছে খবর চলে এসেছে যে আমাদের মেয়ের দেহ বাড়িতে পৌঁছে গেছে, কারণ গ্রিন করিডোর দিয়ে পুলিশ নিয়ে গেছে, দেহ বাড়িতে পৌঁছে গেছে। আমরা এখানে এমন বক্তব্য শুনতে পাচ্ছি কিছু স্থানীয় মানে নেতা নেত্রী, তারা বলছেন যে 20 মিনিট বডি দাঁড়িয়েছিল। আমি অতি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের মেয়ের বডি আমাদের বাড়ির সামনে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল, 1.5 ঘন্টা। না বাবা মা ছিল না পরিবার ছিল। কে ছিল সাথে? সাথে ছিল ওখানকার লোকাল কাউন্সিলর। তিনি আবার বলেছে, আমি দেখেছি, মানে আমার কাছে প্রমাণ আছে, তিনি ইন্টারভিউ দিচ্ছে, বলছে যে ওনাকে পুলিশ বলেছে যে আমরা বাড়ির লোক, কাকি পিসি কাকা আমরা সবাই বলেছি যে আমরা তো মানে শোকস্তব্ধ, আমরা বুঝতে পারছি না বডির সঙ্গে আমাদের যাওয়া উচিত কিনা। তাতে পুলিশ বলেছে ওনাকে যে ও আচ্ছা ওনাদের তো মাথার এখন ঠিক নেই, তাহলে আপনি ওখানকার লোকাল নাগরিক হিসেবে তাহলে আপনিই যান বডির ওখানে। বাবা মাকে বাদে আমরা 15 জন মেম্বার ছিলাম। আমাদের কারণ আমাদের হ্যাঁ শোক, আমরা নিশ্চয়ই আমাদের তখন শোকে আমাদের মাথা পাথর হয়ে যায়, কিন্তু আমরা কেন ওনাকে বলবো যে আপনি যাবেন আমাদের মেয়ের সঙ্গে? আমরা বাড়ির একজন লোক যেতে পারতাম না? এটা সম্পূর্ণ মিথ্যাচার, সম্পূর্ণ মিথ্যাচার এই কথাগুলো। তারপরে উনি আবার বলছে উনি আমাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন, উনি আমাদের বাসের ব্যবস্থা করে দিয়েছেন। এত পুলিশি নিষ্ক্রিয়তা, এত মানে মিথ্যাচার, এগুলো কিসের জন্য? এগুলো কিসের জন্য? যখন আমরা ওখানে গিয়ে পৌঁছেছি পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না। আমি বলছি আমরা পরিবারের লোক, বলছে পরিবারে কত লোক থাকে? তারপর আমি ওনাদের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলেছি একটু একটু মানবিক হন। তখন পেছনে যে দাঁড়িয়েছিলেন অনেক পুলিশ আধিকারিকরা, তারা বলছে ছেড়ে দে, ঠিক আছে ম্যাডাম যান যান। মানে আমার প্রশ্ন, একটা পরিবারে কি শুধু বাবা মা থাকেন? আর কেউ থাকে না? পরিবার বলতে আর কেউ নেই? পরিবার বলতে আমরা শুধু বাবা মাকে বুঝি? এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে আমাদেরকে? এই প্রশ্নের উত্তর চাই। আমাদের সঙ্গে চরম নিষ্ক্রিয়তা করা হয়েছে, চরম, মানে পুলিশের যতক্ষণ পর্যন্ত না বডি দাহ হয়েছে ততক্ষণ পর্যন্ত 300-400 পুলিশ একেবারে ঘিরে রেখেছিল আমাদেরকে। যেই মুহূর্তে আমাদের মেয়ের বডি দাহ হয়ে গেল আর একটা পুলিশে কি করে পরিবার আসবে, কি করে কে আসবে? কারণ मेमोरी फोम के गंदे যখন দাহ হয়ে গেল তখন পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেল। ঘরে ঢুকে পুলিশ টাকা অফার করছে বাবা মাকে, যেখানে আমরা আমাদের মেয়ের বডি নিয়ে বসে রয়েছি ঘরে, পরিবারের প্রত্যেকটা লোক চোখের জলে তাকাতে পারছি না, তখন পুলিশ গিয়ে টাকা অফার করছে আমাদেরকে। এটা পুলিশের মানবিক মুখ? তারা আবার বলছেন যে আমরা সব ঠিক কাজ করেছি, আমরা সব দায়িত্ব পালন করেছি। এটাকে দায়িত্ব পালন বলে? এটাকে কতটা নিষ্ক্রিয় পুলিশ, দেখো কতটা অমানবিক। এই অভাগী অভয়ার দাদা রাকিটা এবার বাঁচতে পারি,
শুনলেন এখানে, আমরা বুঝতে পারিনি যে বডিটাকে হসপিটাল থেকে বের করার এত কি তাড়া ছিল প্রশাসনের। আমরা বডিটা বের করার সময় তো অনেকবার বারণ করেছিলাম প্রশাসনকে যে আমাদের সময় দিন, কিন্তু জানি না আমাদের বডিটা বের করার জন্য এত কি তাড়া, দাঁড়াও, বা বডিটা দাহ করার জন্যই বা এত কি তাড়া ছিল। আমরা তো চেয়েছিলাম বডিটা থাক, কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি। আমরা শুধু সবার কাছে একটাই দাবি, যে নারকীয় কাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং যারা এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও সমানভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আমার আর হাজার হাজার কোটি কোটি বোনদের আর এই অসুবিধা জীবনে ফেস না করতে হয়। আপনারা সকলে আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তার জন্য আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা ইনশিওর করছি আমরাও সবসময় আপনাদের পাশে আছি, যতক্ষণ না আমার সেই অভাগী বোনটি তার প্রপার বিচার। আমরাও আছি। আমরা এখানে যে এটা আমরা শেষ করবো তাই বলছে, যেটা আমরা এতদিন ধরে আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে, আমরা দাঁড়াও। দেখেছি, আমাদের কাছে তো যা প্রুফ এভিডেন্স আছে সেগুলো তো আমরা সব সিবিআই এর হাতে তুলে দিয়েছি। তার সাথে আমাদের এই জুনিয়র ডাক্তার বা যে মানে সবার উদ্দেশ্যে একটাই কথা, আমরা যতক্ষণ হসপিটালে পৌঁছাইনি আপনারা তো ছিলেন, মিডিয়ার মাধ্যমে আমরা কিছু কিছু জিনিস দেখেছি যে আপনারা সেগুলো মানে প্রচার করেছেন, তো সেগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তাই জন্য আপনাদের কাছে আমাদের করণ করে পুরো পরিবারের তরফ থেকে, বাবা মা পুরো পরিবার অনুরোধ করছে, যদি এরকম কোনো এভিডেন্স আপনাদের কারোর কাছে থেকে থাকে তাহলে এই অভয়া তিলোত্তমার মুখ চেয়ে আপনারা নাম না প্রকাশ করে আপনারা সেই যদি কিচ্ছু থেকে থাকে আপনারা সেই প্রমাণগুলো সিবিআই বা মিডিয়াদের হাতে তুলে দেবেন, যাতে আমাদের অভয়া বিচার পায়, সঠিক বিচার পায়। আমরা কিচ্ছু চাই না, শুধু চাই সঠিক বিচার পাক আমাদের ঘরের মেয়ে। এইটুকুই আমি বলবো, আর কিছু বলার নেই। সবার শেষে আমি যেটা কথা বলে শেষ করবো, এই যে ছাত্র সমাজ, সাধারণ নাগরিক, ছাত্র সমাজ তো পুরো আমার পরিবারের সঙ্গে আমার ছেলে মেয়ে হয়ে গেছে, এবং নাগরিক সমাজ যারা আজকে রাস্তায় নেমে ঘন্টার পর ঘন্টা আন্দোলন করছে, তাদের একটাই কথা বলবো, তারা এই আন্দোলন চালিয়ে যান যতদিন আমরা বিচার না পাই। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। যাই হোক, এই যে কালকে যখন তিলোত্তমার বাবা মা কাকু কাকিমা দাদা এই যে মঞ্চে উঠে যখন এই কথাগুলো বলছিল, সত্যি অনেক বিবেকবান মানুষ কিন্তু আছে পৃথিবীতে, নেই তা না, তাহলে তো পৃথিবীটা ধ্বংসই হয়ে যেত। তো এই কথা শুনে এক ব্যক্তি, সুহৃদয় ব্যক্তি এগিয়ে এসেছে এবং আমাদের সিবিআইকে তদন্ত করতে সাহায্য করছেন। গ্রুপ ডিএ কর্মরত এক ব্যক্তির হদিশ সে পাওয়া গেছে, সে নিজে থেকেই সিবিআইয়ের কাছে এসেছেন এবং তার জবানবন্দি দিয়েছেন। সেই রাতে সঞ্জয় রায় কখন ঢুকেছিল, তার সাথে কে কে ঢুকেছিল এবং কখন ওই রুম থেকে সঞ্জয় রায় বেরিয়েছিল, ওই রুমের মানে সেমিনার রুমের যে হলে যেখানটা সঞ্জয় রায়কে দেখা গেছে সিসিটিভি ফুটেজে, সেখানটা আদৌ উনি সঞ্জয় একা গেছিল না একাধিক লোক ছিল, কতক্ষণ ভেতরে ছিল, সিটকেনিটা দেয়া ছিল না খোলা ছিল, একদম চশমেদিদ গাওয়া যেটাকে বলা হয়, প্রত্যক্ষদর্শী মানে দেখেছে যে একদম কে ওইখানটায় ছিল সেই রাতে, দর্শী মানে প্রত্যক্ষদর্শীর খোঁজ পাওয়া গেছে। এবং এই জবানবন্দিগুলো যেগুলো নেওয়া হচ্ছে এগুলো সিবিআই গোপন রাখবে। কে এই গ্রুপ ডি তার নাম কি, সে কে, সমস্তটাই গোপন থাকবে, গোপন তথ্য সমস্তটাই। যে কথা আছে না যে বলে রাজসাক্ষী এরকমই তো আমরা শুনি, গোপনভাবে জবানবন্দি যেগুলো দেয়। কালকে তিলোত্তমার মা বাবা কাকু কাকিমার দাদার এই কথা বক্তব্য শোনার পর গোপনীয়তার সাথে সিবিআইয়ের কাছে একটা বড় সড়ো পোক্ত যেটাকে বলে এভিডেন্স হাতে গেছে। সেটা হচ্ছে গ্রুপ ডিএ এক ব্যক্তি, সে 24 ঘন্টা ডিউটিতে ছিল, দিন রাত্রের ডিউটি সেদিনকে হসপিটালে করেছেন এবং সে নিজের চোখে দেখেছেন তিলোত্তমার এই হত্যাকাণ্ডের ঘটনা। সঞ্জয়কে নিজের চোখে ওই সেমিনার রুমে ঢুকতে দেখেছে এবং সঞ্জয়ের সাথে সাথে কে কে ছিল, কি হয়েছিল, সমস্তটাই সেই গ্রুপ ডি এর কর্মরত এক ব্যক্তি দেখেছে এবং সেই সিবিআইয়ের কাছে গিয়ে সাক্ষী প্রমাণ এবং সমস্ত সেই রাতের ঘটনা তুলে ধরেছেন। তা আমরা মনে করি ভগবানের কাছে অবশ্যই চারিদিক থেকে যে যতই চেষ্টা করুক, দেখো এত পুলিশ, এত ব্যারিকেড, এত নজরবন্দি করে রাখার পরেও আজকে তিলোত্তমার মরদেহ হয়তো আমাদের কাছে নেই,
কিন্তু এই যে তিলোত্তমার আর্তনাদ, তিলোত্তমার চিৎকার, তিলোত্তমার কষ্ট, তিলোত্তমার ওপর হয়ে যাওয়ার নির্যাতন, সেইগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরের মেয়েদের ওপর হতে পারে, সেই আশঙ্কা কিন্তু তিলোত্তমা দিয়ে গেছে। এবং আরজি করের ভেতরে কি সত্যিকারেরই রহস্য, কি ঘটনা ওখানে ঘটে, তার কিছুটা হলেও পর্দা ফাঁস করে দিয়ে গেছে। আজকে ওর মরদেহটা থাকলে, সেটা থাকলে তো আরও বড় হয়তো প্রবলেমের সলিউশন এতদিনে বেরিয়েই যেত। কিন্তু এত প্রমাণ লোপাট করার পরেও, এত প্রমাণ মুছে দেওয়ার পরেও, একটা মানে প্রমাণের ভাণ্ডার যেটা হচ্ছে তিলোত্তমার দেহ, সেটা পুড়িয়ে দেওয়ার পরেও, তারপরেও কিন্তু ধামা চাপায় যে পুলিশ, এত নেতা, এত মন্ত্রী, মানে সমস্ত প্রমাণ মুছে দেওয়ার পরেও, পাহারা দেওয়ার পরেও শেষ রক্ষা কিন্তু করতে পারল না। 9 তারিখে এই ঘটনার পর 10 তারিখে সেমিনার হলের কাছাকাছি যে নিকটবর্তী যে বাথরুম, যেটাকে ভেঙে রাতারাতি ভেঙে নতুন করে বাথরুম তৈরি করা হচ্ছে, তারও হদিশ পাওয়া গেছে। 10 তারিখে এই কাজটা করার জন্যে এই তোমার হচ্ছে লিখিত ইয়েতে জমা দেয় সন্দীপ ঘোষ নিজের হাতে, সেই কাগজও বাইরে বেরিয়ে এসেছে। এমনকি বলা যাচ্ছে আরজি করে 48টা রুম আছে যেখানটায় এই যে মরদেহকে কিন্তু যদি সন্দেহজনক হয় তাহলে পরেও কিন্তু পোস্টমর্টম হওয়ার পরেও কিন্তু পোস্টমর্টম করা যায়। সেরকমও কিন্তু জায়গা আছে আরজি করে অনায়াসে 48খানা রুম আছে, যেখানটায় একটা ওই যে বলে না আইস রুম যেগুলোকে বলে, কন্টিনিউ কিন্তু টকর করে। তা আইস রুম যেটাকে বলে, যেখানটায় লাশ রাখা হয়, সেইখানে মর্গে যে লাশ রাখা হয়, সেই জায়গাটা থাকা সত্ত্বেও রাতারাতি এত তাড়াহুড়ো করে কেন তিলোত্তমার দেহটাকে পুড়িয়ে দিতে হলো, যেখানটায় ওর দেহটা থাকলে পরবর্তীতে আবারও পোস্টমর্টম করে আসল তথ্য বেরিয়ে যেত। এমনকি ওর বাবা মাকে এইরকম নজরবন্দি করে কেন একটা মেয়ের মৃতদেহকে পোড়াতে হলো, মৃতদেহর পোড়ানোর খরচ কে দিয়েছে, দুজনের পরে এমন জানা যাচ্ছে যে যেই শ্মশানে পুড়িয়েছে সেই শ্মশানে দুজনের পরে তিলোত্তমার লাইন ছিল, দুজনাকে স্থগিত করে বন্ধ করিয়ে তিলোত্তমাকে তার আগে পোড়ানোর ব্যবস্থা করা হলো। পোড়ানোর পরে সাথে সাথে যেমন পুলিশ যেভাবে ওনাদের 300-400 পুলিশ ব্যারিকেড করে নিয়ে গেছে, তিলোত্তমার মরদেহটা পোড়ানোর পর যেন মনে হচ্ছে একদম সেকেন্ডের মধ্যে সমস্ত পুলিশ টুলিশ সমস্ত মানুষ কীভাবে মানে যতটা মরদেহ পোড়ানোর আগে সক্রিয় ছিল, সাথে সাথে পোড়ানোর পরে সব নিষ্ক্রিয় যে যার মতন ওদেরকে ছেড়ে দিয়ে, কে বাড়ির লোক, কে কোথাকার লোক, কে কিসে আসবে, কে কিসে আসবে না, সম্পূর্ণটাই আমরা এই রেকর্ডের মাধ্যমে জানতে পারলাম। যে ওর কাকিমা নিজের মুখে বলছে যে আমরা কে যাওয়ার আগে পর্যন্ত এমন মানে নজরবন্দি করে নিয়ে যাচ্ছে যে আমরা তিলোত্তমাকে কোথাও সরিয়ে ফেলবো না তো, কিছু করে ফেলবো না তো, কোনো মানে আমাদের চিন্তা করতে দিচ্ছে না। অথচ পোড়ানোর পরে সাথে সাথে সব কেমন যেন গায়েব, যে যার মতো চলে গেল, যে যার মতন করে মানে ওদেরকে ছেড়ে, মানে বলে না তিলোত্তমার লাশটা পোড়ানোর পরও বাবা একটা মিশন কমপ্লিট হলো, এবার চলো আমরা আমাদের বাড়ি ফিরে যাই, এবার চলো আমরা আমাদের নতুন করে। আর ওই যেইখানটায় যারা তিলোত্তমার ওপরে এই টর্চার করেছে তাদের প্রমাণ, যেই রুমটা ছিল ধরো বেসিনে হাত ধোয়া বা বাথরুমটা ইউজ করা, সেটা রাতারাতি ভাঙার পারমিশন সন্দীপ ঘোষ দিয়েছিল, তারও কাগজ পাওয়া গেছে। যে ফর্ম যে বিল করতে হয়, তো বিল পাস করে সেখানে তো সন্দীপ ঘোষের সই হবে, তবেই তো অন্যান্য লেবাররা কাজে আসবে, সেইখানটা অবধি। তাহলে এত কিছু হওয়ার পর, এত কিছু দেখার পরেও আমাদের যার ওপর স্বাস্থ্যের দায়িত্ব, স্বাস্থ্যমন্ত্রী কী করে এই প্রমাণগুলো লোপাটকারীদেরকে বাঁচানোর চেষ্টা করছিল, কি করে পুলিশ কেন এদেরকে বাঁচানোর চেষ্টা করছিল, স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী কিন্তু একই মন্ত্রী, কেন তিনি এটা কেন করছিলেন, এই জবাবটা তো অবশ্যই দিতে হবে। কেন, কী স্বার্থ, কে ছিল ওই তিলোত্তমার উপরে, কেন এরকম নির্যাতন করা হলো, ও কি জেনে ফেলেছিল, ও কি বাইরে বের করে দিত, ও এমন কি রহস্য জেনে গেছিল যে কারণে ওর উপরে এই রকম নির্যাতন করে ওকে মেরে দেওয়া হলো, ওর মুখ চিরতরে বন্ধ করে দেওয়া হলো। আমাদের প্রত্যেককে জানতে হবে, উই ওয়ান্ট জাস্টিস, অবশ্যই জাস্টিস আমাদের চাইতেই হবে, জাস্টিস আমাদের দিতেই হবে। কারণ আজকে তিলোত্তমা আমাদের ঘরের মেয়ে, আজকে তিলোত্তমার উপর যেটা হচ্ছে সেটা প্রত্যেকের ঘরে যে মেয়েরা আছে, মারা আছে, বোনরা আছে, তাদের উপরেও আগামী দিন হবে, সেটা ভেবেই প্রত্যেকটা মানুষকে পথে নামতে হবে। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস আমাদেরকে চাই। কেন একটা মেয়ে অবিচার পেল, কেন একটা মেয়ে বিচার না পেয়ে তার মরদেহটাকে এইভাবে রাতারাতি জ্বালিয়ে দেওয়া হলো, যেখানটা আমরা শুনেছি পোস্টমর্টম দিনের আলোয় করতে হয়, সন্ধ্যে 6:30টার পর কেন পোস্টমর্টম হলো,
এবং এত তাড়াহুড়ো করে পোস্টমর্টম কেন হলো? পোস্টমর্টমের ভেতরেও তো গাফিলতি মানে গরমিল আছে, সেটুকুও তো আমরা এখন আন্দাজ পাচ্ছি। তাহলে সিবিআইকে কীভাবে নিষ্ক্রিয় করে দিয়েছে, যাতে কোনো প্রমাণ না পেলে কী নিয়ে ওরা লড়াই করবে, কী এভিডেন্সের উপর। তারপরও আজকের ডেটে দাঁড়িয়ে একটা চশমদিদ গওয়া পাওয়া গেছে যে নিজের চোখে দেখেছে। গ্রুপ ডি এর এক কর্মরত কর্মীকে পাওয়া গেছে যে নিজের স্বেচ্ছায় আজকে সিবিআইয়ের কাছে এসে সমস্তটা জানানোর চেষ্টা করছে এবং হয়তো জানাচ্ছে। এতক্ষণ হয়তো সিবিআইয়ের কাছে সমস্ত তথ্য সংগ্রহ হয়ে গেছে। এইবার কাকে কাকে অ্যারেস্ট করে বা কী কী তথ্য প্রমাণ সিবিআইয়ের কাছে সে দিল, এই যে গ্রুপ ডি এর কর্মরত এক কর্মচারী কী কী তথ্য দিল, কি কি জানালো, কে কে তার ভেতরে ছিল, সম্পূর্ণটাই আমার মনে হয় ধীরে ধীরে আমাদের কাছে আসবে। তবে একটা জিনিস শুনতে পাচ্ছি, আমাদের যে সুপ্রিম কোর্টের যে বিচারপতি, তারও কিছু গাফিলতি আছে। সেও নাকি কেস নিতে ভালোবাসে, কিন্তু সেই কেসের সমাধান শেষ রায় অবধি তিনি পৌঁছাতে ভালোবাসেন না। যেটুকু শুনলাম ডিআই চন্দ্রচূড়ের বিচারের মানে কিছু সিস্টেম যে সম্বন্ধেও কিছুটা জানলাম আজকে, সেইগুলো দেখো, আমরা খুবই নগণ্য একটা মানুষ, খুব সাধারণ মানুষ। কারণ সুপ্রিম কোর্ট, আমরা যখন হাইকোর্টের পর আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকি, যেখানটায় সুপ্রিম কোর্টে আমাদের সিবিআই সুপ্রিম কোর্টে জমা দিয়েছে এই 5খানা নাম খামে পুরে, যেটার আজকে একটা শুনানির ডেট ছিল, কিন্তু শুনানি হলো না। তাই এরকম তিনি নাকি এরকম অনেক কেসের ক্ষেত্রেই করেছে। এই যে তিনি এই সুয়োমোটো কেসগুলো যেগুলো হয়, সেগুলো নাকি এরকম প্রথমে উনি খুব আগ্রহের সঙ্গে কেসগুলোকে নেয়ার পর খুব ধীরে এর গতি, মানে এর রায় বা বলো এর প্রক্রিয়াটা খুব ধীর গতিতে উনি সম্পন্ন করেন। মানে প্রথমত ওই বেঞ্চ যেগুলো বলে, এরা টেবিলে কেস তুলতে দেরি করে, টেবিলে কেস উঠে যাওয়ার পরেও তোমার হচ্ছে শুনানি হতে দেরি করে, শুনানি হওয়ার পরেও রায়, যেটাকে বলে বিচার হওয়ার পর যে রায় দেয় যে হ্যাঁ এর ফাঁসি হবে বা এর এই হবে বা ওর হবে, সেটা দিতে নাকি আরও ভয়ানক দেরি করে। তো এবার ভগবান জানে আমরা কবে বিচার পাবো, ঈশ্বর জানে নাকি এই লড়াই চলতে চলতে এই মাঝপথে মানুষ হাঁপিয়ে যাবে, থেমে যাবে। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যস্ত, প্রত্যেকটা মানুষ তাদের সমস্ত কর্মজীবনকে থামিয়ে আজকে বিচার চাই এই পন্থাতে ইয়েতে নেমেছে। আমরা কি সত্যি বোধন হওয়ার আগে বিচার পাবো? তোমাদের কি মনে হয় পাবো কি? আমার মনে হয় না আমরা বোধন হওয়ার আগে বিচার পাবো, আমাদের মনে হয়। কারণ করাপশনটা যেটাকে বলে না, মানে এই ঘুম, এই সিস্টেমের যে ভিত, সমস্তটাই খারাপ শুরু থেকে শেষ অবধি। আমাদের বিচারপতিও যদি এরকম ঢিলা হয়, তাহলে বিচার করবে কি? আমাদের যে প্রশাসন, যেটাকে বলে আমরা পুলিশ, যার কাছে আমাদের এইসব তথ্য প্রমাণ যেগুলো তারা তাৎক্ষণিক ঘটনা ঘটার সাথে সাথে যেসব প্রমাণগুলো, এভিডেন্সগুলো থাকে, সেগুলো সংগ্রহ করে রাখে, সুরক্ষিত করে রাখে, সেই এভিডেন্সগুলোর দ্বারাই লড়াই হয়, সেই পুলিশও নিষ্ক্রিয়। এই পুলিশকে যারা পরিচালনা করবে, তাদের মাথায় যে নেতামন্ত্রী আছে, তারাও নিষ্ক্রিয়। তাহলে আমাদের অ্যাকচুয়ালি বিচারটা দেবে কারা? বিচারটা পাবো কার কাছে? সত্যি কি বিচার পাবো? সত্যি কি তিলোত্তমা বিচার পাবে? সত্যি কি তিলোত্তমার মা বাবার এই আর্তনাদ, এই চিৎকার, এই যন্ত্রণা, এর বিচার পাবে? সত্যি তিলোত্তমা সেই রাতের যে কষ্ট, যে যন্ত্রণা, যে নির্যাতন সহ্য করে একটা ডাক্তারের ওপরে হয়ে যাওয়া এত বড় একটা অমানবিক কাজ, এত একটা পাষণ্ড নিষ্ঠুর যে জীবন দান করে, তার জীবনে নৃশংসতার সাথে যে নিয়ে নিল, সে কি বিচার পাবে? তার সাথে সে যদি বিচার না পায়, আমরা সাধারণ মানুষ কি কোনোদিন বিচার পাবো? এখন বর্তমানে আমরা যে হসপিটালে যাই, সত্যি কি আমরা কোনো সুশিক্ষিত ডাক্তারের হাতে কি আমাদের ট্রিটমেন্ট হবে? সত্যি কি কোনো মানে প্রপার কোনো শিক্ষিত মানুষ কি আমাদের ট্রিটমেন্ট করবে? এটা তোমাদের মনে হয়? চলো ভিডিওটা এতটুকুই রাখি। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার বিস্কুট একটু দুষ্টু, এটাকে একটু ম্যানেজ করে নিও। চলো টাটা। ওই আমার মধ্যমণি।